গত দুদিন হলো ঘোষণা হলো ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেট। অনেকে মনে করেন বাজেট মানে শুধু সংসদের আলোচনা। কেউ মনে করেন এটা একটি রাজনৈতিক বিষয়। অনেকেই আবার ভাবে এটা বড়লোকদের কোনো বিষয়। আমাদের সাথে এটার সম্পর্ক কী? কিন্তু বাস্তবতা হলো বাজেট শুধু সরকারের হিসাব নয়, এটা আমার এবং আপনার পকেটের গল্প। এই ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটই নির্ধারণ করবে আগামী ১ বছরে আমাদের বাজার, ব্যবসা, চাকুরি, বিনিয়োগ এবং দৈনন্দিন জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে। আমি কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা করতে আসিনি আজ এখানে। আমরা আজ অল্প কিছু কথা থেকে বুঝে নেব এই বাজেট আমাদের ব্যক্তিগত জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে। এখানে সত্যিটা হলো জাতীয় বাজেট মানেই আপনার বাজারের ব্যাগ, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার চাকরি, আপনার ব্যবসা আর আপনার মাস শেষে বেঁচে থাকা এবং টাকার গল্প। এবারে জাতীয় বাজেটের আকার প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি বড় বাজেট। সরকারের লক্ষ্য অর্থনীতিকে স্থিতিশীল করা, মুদ্রাস্ফীতি কমানো, কর্মসংস্থান বাড়ানো এবং উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা। কিন্তু প্রশ্ন হলো এত বড় বাজেট আসলেই কি আমাদের জীবনে পরিবর্তন আনবে? প্রথম কথা, যদি সরকার সত্যি প্রয়োজনীয় পণ্যের উপর কর ও শুল্ক কমাতে পারে, তাহলে চাল, ডাল, তেল, পেঁয়াজ, গম সহ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এর চাপ কমতে পারে। বাজেটে এমন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যাতে এসব পণ্যের উপর অগ্রিম কর কমানো হয়। তবে এখানে একটা বাস্তবতা আছে। বাজেট ঘোষণা হলেই পরদিন বাজার কিন্তু সস্তা হয়ে যায় না। যদি বাজারে সিন্ডিকেট থাকে, সরবরাহে সমস্যা হয় বা বৈশ্বিক দামের চাপ থাকে, তাহলে সাধারণ মানুষ এই সুবিধা পুরোপুরি নাও পেতে পারে। আর দ্বিতীয় কথাটি হলো, সরকার উন্নয়ন খাতে ব্যয় বাড়ানোর কথা বলেছেন। রাস্তা, অবকাঠামো ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে আমাদের বর্তমান সরকার। এর মানে হলো, যদি এই কাজগুলো কার্যকরভাবে বাস্তবায়ন হয়, তাহলে নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে বলে আমরা মনে করি। ব্যবসা সহজ হতে পারে, দীর্ঘমেয়াদে অর্থনীতি শক্তিশালী হতে পারে। তৃতীয় কথাটি, সরকার মুদ্রাস্ফীতি কমিয়ে প্রায় 7.5% আনার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% করার লক্ষ্য নির্ধারণ করেছেন। শুনতে খুব ভালো লাগে, কিন্তু লক্ষ্য আর বাস্তবতা এক জিনিস নয়। লক্ষ্য পূরণ করতে হলে উৎপাদন বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, দুর্নীতি কমাতে হবে এবং নীতির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় আমরা প্রায় ভুলে যাই। বাজেট আসলে একটি পরিবারের বাজেটের মতো। যদি পরিবারে আয় ৫০,০০০ টাকা হয় আর খরচ হয় ৭০,০০০ টাকা, তাহলে বাকি টাকা কোথা থেকে আসবে? নিশ্চয়ই ঋণ করতে হবে। রাষ্ট্রের ক্ষেত্রেও একই বিষয়। এই বাজেটেও আয় ও ব্যয়ের মধ্যে বেশ ঘাটতি রয়েছে, যা দেশীয় ও বিদেশি ঋণসহ বিভিন্ন উৎস থেকে পূরণের পরিকল্পনা করা হয়েছে। আসলে ঋণ খারাপ নয়, যদি সেই টাকা এমন কোনো কাজে লাগে যা ভবিষ্যতে আরও আয় তৈরি করতে পারে। কিন্তু যদি অপচয় হয়, তাহলে সেই বোঝা শেষ পর্যন্ত জনগণের উপরই এসে পড়বে। আর তাই আমি একটা কথা বলতে চাই, বাজেট শুধু অর্থমন্ত্রীর বক্তৃতা নয়। এটা একজন রিক্সা চালকের ঘামের দাম, একজন কৃষকের ধানের মূল্য, একজন চাকরিজীবীর মাসিক বেতন, একজন ছোট ব্যবসায়ীর টিকে থাকার লড়াই। আর একজন শিক্ষার্থীর ভবিষ্যতের স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকে এই বাজেট। আমরা প্রায় বলি দেশ আমাদের জন্য কি করলো, কিন্তু আমাদেরও ভাবা দরকার আমরা দেশের জন্য কি করেছি। শুধু সরকারকে দোষ দিলেই হবে না। আমরা কি সরকারকে ট্যাক্স দিচ্ছি ঠিক মতো? বাস্তব অর্থে দেশের নিয়ম কতটা মেনে চলছি? আমরা কি আদৌ সৎভাবে কাজ করছি? কারণ শক্তিশালী অর্থনীতি শুধু সরকারের হাতে গড়ে ওঠে না, নাগরিকদের দায়িত্ববোধও সেখানে বড় ভূমিকা রাখে।
একটা কথা মনে রাখবেন, বাজেট কোনো জাদুর কাঠি নয়। এটা জাস্ট একটা রোড ম্যাপ মাত্র। রাস্তা যত সুন্দরই আঁকা হোক, যদি সেই পথে সঠিকভাবে হাঁটা না যায়, তাহলে গন্তব্যে পৌঁছানো যায় না। তাই বাজেটকে শুধু খবর হিসাবে নয়, নিজের জীবনের অংশ হিসাবে দেখুন। কারণ দেশের অর্থনীতি ভালো হলে তার সুফল একদিন আপনার ঘরেও পৌঁছাতে পারে। আর যদি ব্যর্থ হয়, তার প্রভাবও সবার আগে আপনার পকেটেই অনুভূত হবে। পরিশেষে একটা কথা বলি, অনেকের ধারণা আছে ১১ই জুন থেকে বাজেট ঘোষণা মানে ১২ই জুন থেকেই তা কার্যকর হচ্ছে। আবার কিছু অসাধু ব্যবসায়ীগণ তারা তো বাজেট ঘোষণার পরপরই অনেক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তাই মনে রাখতে হবে এবং সবাইকে একটা বিষয় জানতে হবে, ২০২৬ সালের ১১ই জুন বাংলাদেশ সরকারের ঘোষিত এই বাজেটটি হলো ২০২৬-২০২৭ অর্থ বছরের জাতীয় বাজেট। অর্থাৎ এর কার্যকাল শুরু হবে ১লা জুলাই ২০২৬ থেকে এবং চলবে ৩০শে জুন ২০২৭ পর্যন্ত। শুধুমাত্র এই ১ বছরের জন্যই আমাদের নির্বাচিত সরকার দেশের সম্ভাব্য আয়-ব্যয়ের পরিকল্পনা নির্ধারণ করেছেন। তাই আসুন শুধু সরকারের উপরই ভরসা না করি, সরকারকে দোষ না দেই। এখানে আমাদেরও কিছু কন্ট্রিবিউশন রয়েছে। যেখানে আমাদের অবদান রাখার সুযোগ রয়েছে, সেখানে সততা, পরিশ্রম ও সচেতনতার পরিচয় দেই। কর ফাঁকি নয়, নিয়ম মেনে চলি। অপচয় নয়, সঞ্চয়ের অভ্যাস করি। সমালোচনার পাশাপাশি সমাধানেরও অংশ হই। একটি উন্নত দেশ শুধু ভালো বাজেটে তৈরি হয় না, তৈরি হয় দায়িত্বশীল নাগরিকের হাতে।